আমি বলছি। আজকে আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন আনসারগুলো যখন আলোচনা করব তার আগে তোমরা একটু খাতা পেন নিয়ে বসো, কোয়েশ্চেনগুলো লিখে ফেলো, আর আমি যে উত্তরগুলো বলবো সেগুলো একটুখানি ভালো করে শুনে নাও। তারপরে আমার উত্তরের সঙ্গে তোমাদেরও যা যা কিছু অ্যাড করার ইচ্ছে হবে সেগুলো তোমরা অ্যাড করে লিখে ফেলো, ঠিক আছে? শুরু করছি তাহলে। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম উদ্ধৃতি হচ্ছে 1 নম্বর কবিতা। রেখোমা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মন কোকোনদে। ক, কার লেখা, কোন কবিতার অন্তর্গত? খ, বক্তাকে, এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে? গ হচ্ছে বক্তা কী অনুরোধ করেছেন? ক, কার লেখা, কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। খ হচ্ছে বক্তাকে, এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত স্বয়ং, আর এখানে মা বলতে দেশমাতৃকাকে বুঝিয়েছেন, অর্থাৎ বঙ্গভূমির কথা বলতে চেয়েছেন। আর গ হচ্ছে বক্তা কী অনুরোধ করেছেন? উত্তর হচ্ছে কবি মধুসূদন বিদেশ যাত্রার আগে তার মাতৃভূমি তথা বঙ্গজননীর কাছে এই অনুরোধ করেছেন যে বঙ্গমাতা বা সাহিত্যপ্রেমী বাঙালিরা যেন তাকে চিরকাল মনে রাখেন। উচ্চাশা পূরণ করতে গিয়ে যদি তার কোনো ভুলভ্রান্তিও কিছু হয়, বঙ্গমাতা যেন তাকে ক্ষমা করেন এবং সবসময় তিনি যেন তার মনে স্থান পান। বঙ্গমাতা যেন কখনোই মধু কবিকে তার মন থেকে মুছে না ফেলেন। এটা হচ্ছে বক্তার অনুরোধ, ঠিক আছে? এবার যাচ্ছি আমি 2 নম্বর প্রশ্ন। উদ্ধৃতি হচ্ছে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। ক, কার লেখা, কোন কবিতার অংশ? খ হচ্ছে বক্তাকে এবং কাকে উদ্দেশ্য করে বলেছেন। গ হচ্ছে এ দেহ আকাশ হতে এবং জীবতারা কথাটার অর্থ কী। ঘ হচ্ছে আলোচ্য অংশের তাৎপর্য কী। ক, কার লেখা, কোন কবিতার অংশ? আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। খ, বক্তাকে এবং কাকে উদ্দেশ্য করে বলেছেন? বক্তা স্বয়ং কবি মধুসূদন দত্ত এবং তিনি এ কথা বঙ্গভূমি বা বঙ্গমাতার উদ্দেশ্যে বলেছেন। এবার গ হচ্ছে এ দেহ আকাশ হতে, এই কথার অর্থ কী এবং জীবতারা শব্দের অর্থ কী? এ দেহ আকাশ হতে কথার অর্থ হলো দেহরূপ আকাশকে বোঝানো হয়েছে, আর জীবতারা কথাটির অর্থ হলো আকাশ থেকে যেমন মাঝে মাঝে তারারা খসে পড়ে, তেমনি জীবের দেহরূপ আকাশ থেকে, মানে জীবের দেহ ধারণ করে আছে যেটা, তাকে আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে। আর তারাকে প্রাণ হিসেবে বলা হয়েছে, প্রাণরূপ তারারাও খসে পড়ে। অর্থাৎ কি, জীবতারা মানে বলা হচ্ছে কি, জীবের দেহরূপ আকাশ থেকে প্রাণরূপ তারারাও খসে পড়ে, এই কথাই বলতে চেয়েছেন। আলোচ্য অংশের তাৎপর্য কী? আলোচ্য অংশে কবি বলতে চেয়েছেন প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যুও হয় তাহলেও তার কোনো দুঃখ বা অনুতাপ হবে না, কারণ তিনি জানেন প্রতিটি মানুষ যখনই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখনই তার মৃত্যুর একটা নির্দিষ্ট দিনক্ষণ লেখা হয়ে থাকে। তাই মানুষ মাত্রই মরণশীল। এটাও সত্যি কথা যে জীবন নদী তো বয়েই চলেছে, যাকে বলে বহমান, সেখানে কোনো জলের ফোঁটাও চিরকাল স্থির হয়ে থাকতে পারে না। এবার আসছি 3 নম্বর প্রশ্ন। চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। ক, কার লেখা, কোন কবিতার অংশ? খ হচ্ছে কী প্রসঙ্গে কবি আলোচ্য উক্তি করেছেন। গ হচ্ছে অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ক, কার লেখা, কোন কবিতার অংশ? আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অংশ। খ হচ্ছে কী প্রসঙ্গে কবি আলোচ্য উক্তি করেছেন। কবি বিদেশ যাত্রার প্রাক্কালে, বিদেশ যাত্রার ঠিক আগে বঙ্গভূমির কাছে প্রার্থনা করেন যে
তিনি যেন সাহিত্যপ্রেমী বাঙালির মনের মণিকোঠায় তার লেখার মাধ্যমে চিরকাল বেঁচে থাকেন, অর্থাৎ অমর হয়ে থাকেন। আর গ হচ্ছে অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। কবি জানেন যে মানুষ মাত্রই মরণশীল, যখনই পৃথিবীতে জন্ম নেওয়া হয় তারপরেই মানুষের দিনও নির্দিষ্ট হয়ে থাকে। তাই কোনো মানুষই অমরত্ব দাবি করতে পারে না। জীবন নদীও বয়েই চলেছে। নদীর জল যেমন কখনোই স্থির থাকে না, তেমনি এই যে জীবনের যে প্রবাহ, সেটাও কিন্তু সবসময় বয়ে চলে। তাই জলের ফোঁটার মতো মানুষের আয়ুও সবসময় বয়ে চলেছে, অর্থাৎ শেষ হতে বাধ্য। কবিতায় এমনি যে পার্থিব অমরত্ব, সেটার দাবি তিনি করেন না। তিনি চান, তিনি মানুষের মনে তার সাহিত্য কাব্যের মধ্য দিয়ে অমর হতে চান। মানব জগতে সেই মানুষই ধন্য যিনি কখনো মানব মন থেকে ভুলে যান না, যাকে কখনো মানুষ বিস্মৃত হয় না। এটাই হচ্ছে কবিতাটার তাৎপর্য, এই অংশটুকুর তাৎপর্য। আচ্ছা, এরপরে আসছি আমি 4 নম্বর প্রশ্ন কি? কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত রধে। এটা কোন কবিতার অন্তর্গত? ক। খ হচ্ছে বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন। গ হচ্ছে আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ক কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। খ বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? বক্তা কবি মধুসূদন দত্ত বঙ্গমাতা তথা বঙ্গভূমিকে উদ্দেশ্য করে আলোচ্য উক্তিটি করেছেন। গ হচ্ছে আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। আলোচ্য অংশটিতে কবি মধুসূদন দত্ত বঙ্গভূমির কাছে অমরত্বের প্রার্থনা করেছেন, যাতে তিনি অমর হয়ে থাকতে পারেন, সেটাই প্রার্থনা করেছেন। তবে এই অমরত্ব কিন্তু তার পার্থিব শরীরের নয়, তার কাব্য এবং তার লেখার মাধ্যমে তিনি মানুষের মনে অমর হয়ে থাকতে চেয়েছেন। তিনি জানেন মানুষ মাত্রই মরণশীল, তাই কোনো মানুষেরই অমর হয়ে থাকা সম্ভব নয়। এটাও সত্যি কথা, ধ্রুব সত্য, যে জীবন নদীতে কখনো কোনো জলের ফোঁটাও স্থির হয়ে থাকতে পারে না। তবে কবির বক্তব্য, বঙ্গমাতার কাছ থেকে যদি তিনি আশ্বাস পান, তাহলে তিনি মৃত্যুর দেবতা যমরাজকেও ভয় পান না। কারণ তিনি জানেন অমৃতরূপ হ্রদে পড়লেও সাধারণ একটা মাছিরও মৃত্যু হয় না। তাই দেশবাসীর মনের মধ্যে যদি তিনি জায়গা পান, তাহলে তিনি সেখানেই আজীবন বেঁচে থাকবেন তার কাব্য ও সাহিত্যের মাধ্যমে। এবার এলো 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্মদে। ক কোন কবিতার অন্তর্গত? খ হচ্ছে শ্যামা জন্মদে কথার অর্থ কী? গ কাকে বলা হয়েছে বিশ্লেষণ করো। ক কোন কবিতার অন্তর্গত? কবি মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। খ শ্যামা জন্মদে কথার অর্থ কী? শ্যামা জন্মদে কথার অর্থ হলো শস্য শ্যামলা জন্মভূমি, অর্থাৎ কবির বঙ্গভূমি। কাকে বলা হয়েছে? আলোচ্য অংশটি কবিতার জন্মভূমি তথা বঙ্গভূমির উদ্দেশ্যে বলেছেন। আর এটা বিশ্লেষণ করছি, কবির বঙ্গভূমির প্রতি একান্ত প্রার্থনা যে তিনি যেন মানুষের মনের মণিকোঠায় তার লেখার মাধ্যমে চিরকালই বেঁচে থাকেন। তবে এই ধরনের বাসনা করার পর কবি নিজেই বুঝতে পেরেছেন, অনুভব করেছেন যে তার তো এমন কোনো গুণ নেই যে বঙ্গমাতা তাকে অমরত্বের বর দান করবেন। কিন্তু তা সত্ত্বেও কবির মনে হয় যে বঙ্গমাতা যদি তাকে ভালোবেসে তার ভুল ভ্রান্তি মুছে ফেলে যদি বঙ্গবাসীর মনের মধ্যে একটা বড় জায়গা নিশ্চয়ই করে দেবেন, যেটা তিনি পাবেন তার লেখা কবিতা এবং সাহিত্যর মাধ্যমে। তারপরে আসছে 6 নম্বর প্রশ্ন, অমর করিয়া বর দেহদাসে সুবরদে। ক কোন কবিতার অন্তর্গত? খ হচ্ছে সুবরদে কথার অর্থ কী? গ তিনি অমরত্ব চাইছেন কেন? ক কোন কবিতার অন্তর্গত? কবি মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। খ হচ্ছে সুবরদে কথার অর্থ কী? সুবরদের কথার অর্থ হচ্ছে বরদাত্রী। এখানে কবি বঙ্গভূমিকে সুবরদে বলে সম্বোধন করেছেন।
গ হচ্ছে তিনি অমরত্ব চাইছেন কেন? কবি জানেন মানুষ মাত্রই মরণশীল, তিনি জানেন মানুষ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার মৃত্যুরও একটা নির্দিষ্ট দিনক্ষণ লেখা হয়ে থাকে, তাই কোনো মানুষেরই পার্থিব শরীরে বেঁচে থাকা সম্ভব নয়। কবি অমরত্বের বর চান তার বঙ্গভূমির কাছে, তিনি মানুষের মনের মণিকোঠায় তার লেখার মাধ্যমে বেঁচে থাকতে চান। তিনি নিজে অনুভব করেছেন যে এই ধরনের ইচ্ছে পূরণ করতে গেলে মানুষের কিছু গুণ বা কিছু কাজ, কিছু সুকর্মের প্রয়োজন, কিন্তু তার সেরকম কোনো গুণ আছে বলে কবি নিজে মনে করেন না। তবে ঈশ্বর তথা বঙ্গভূমি যদি তার সব ভুল দোষকে গুণ হিসেবে দেখেন, তবেই তিনি এরকম অমরত্বের বর চাইতে পারেন। এরপরে 7 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে, ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। ক কোন কবিতার অংশ? খ হচ্ছে মধুময় তামরস কথার অর্থ কী? গ হচ্ছে মানুষে কথাটার অর্থ কী? ঘ হচ্ছে আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ক কোন কবিতার অংশ? আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার অংশ। খ মধুময় তামরস কথার অর্থ কী? মধুময় তামরস কথার অর্থ হচ্ছে মধুপূর্ণ নীলপদ্ম। মানস সরোবরে এই পদ্মফুল সারা বছর ফোটে। গ মানসে কথাটির অর্থ কী? মানসে কথার অর্থ তিব্বতের মানস সরোবর, যেখানে সবসময় প্রচুর পদ্মফুল ফোটে, সারা ঋতুতেই ফোটে। এছাড়া মানসে কথাটা বলতে মানুষের মনকেও বোঝানো হয়েছে। ঘ আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। কবি মধুসূদন দত্ত বঙ্গজননীর কাছে এই প্রার্থনা করেন যে তিনি যেন প্রতিটি মানুষের মনে সবসময় স্থান পান। কবি তার কাব্য রচনার মাধ্যমে মানুষের স্মৃতিতে বা মনোমন্দিরে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান। পদ্মফুল যেমন মানস সরোবরের বুকে সব কটা ঋতুতে ফুটে থাকে এবং প্রকৃতির সৌন্দর্য বাড়ায়, কবি মধুসূদনও তেমনি ঈশ্বরের আনুগত্যে মানুষের মনে একটা চিরস্থায়ী আসন করতে চান তার লেখার মাধ্যমে। ঠিক আছে, তোমাদের কবিতা আলোচনা করলাম, কবিতার প্রশ্ন উত্তর আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা আরেকবার ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে তোমরা তোমাদের মতো করে আমি যেভাবে বললাম সেভাবে এবং তার সঙ্গে তোমাদের যা বক্তব্য আছে সেটা মিশিয়ে তোমরা প্রশ্ন উত্তরগুলো তৈরি করো। আশা করি অসুবিধে হবে না। যদি কোনো অসুবিধে হয় আমার কমেন্টস বক্সে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করো। আর আজকের মতো তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।